বিএনপি যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন চায়। বিএনপি এতটাই চায় যে তারা ভালোভাবে কোনো বিবৃতিও দিতে ভয় পায়, সরকারকে সবসময় একটা মানে তোষণ করছে। বিএনপি শেষ বেলায় এসে এমন একটা মার দিয়েছে জামাতকে, জামাত মোটামুটি স্তব্ধ হয়ে গেছে। জামাত আরেকটা পলিটিক্যাল একটা ব্লান্ডার করছে, তারা এনসিপিকে তাদের সঙ্গে নিয়ে একটা ব্লান্ডার করছে। এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই, এনসিপিকে 30-এর দশকের কি, এনসিপি কিন্তু 10টা দিলেও থাকতো। এই নির্বাচন কমিশন এরই মধ্যে তার অযোগ্যতা প্রমাণ করেছে। জাতীয় রাষ্ট্রের উত্থান পতন, নির্মাণ কিংবা বিনির্মাণের যাত্রার প্রধান নিয়ন্ত্রক রাজনীতি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই গণতান্ত্রিক রাষ্ট্রের দলমত নির্বিশেষে সহাবস্থানের একমাত্র পথ মুক্ত আলোচনা। সমকালীন রাজনীতি নিয়ে নির্ভর আয়োজন টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি ইলিয়াস খান। আজকে আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক মিস্টার মাসুদ কামাল। কেমন আছেন মাসুদ ভাই? ভালো আছি ভাই, অনেক ভালো আছি। এখন তো সব কিছু নির্বাচন কেন্দ্রিক, আপনি জানেন। আমি নির্বাচন কেন্দ্রিক যে আপনাকে প্রশ্নটি করতে চাই তার আগে আমি একটি রিপোর্ট একটু পড়ে নিচ্ছি। আমাদের যে পত্রিকাটি টাইমস অফ বাংলাদেশ, তারা আজকে লিড রিপোর্ট করেছে, সেখানে বলা হয়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিও এই বিতর্কে যুক্ত হয়ে রাজপথে আন্দোলন এবং নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকার বাংলা মোটরে দলের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, তারা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না এবং নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এদিকে বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা প্রশাসনকে নিজেদের পক্ষে ব্যবহার করে নির্বাচনের প্রভাবিত করার চেষ্টা করছে। রোববার বিএনপির মহাসচিব মানে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে অভিযোগ করেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা জামাতের পক্ষে কাজ করছেন, যা নির্বাচন অসম করে তুলছে। অন্য একটি গণমাধ্যমে খবর এসছে, সব দলের তোপের মুখে প্রশাসন, নির্বাচন কমিশন। এনসিপি আরেকটি অভিযোগ করেছে যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের ইসি ছাড় দিয়েছে। তো সব কিছু মিলে মনে হচ্ছে নির্বাচন এক ধরনের অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আপনি কি বলবেন? না, আমি তা মনে করি না। নির্বাচন অনিশ্চয়তার দিকে যাচ্ছে না, নির্বাচন হবে এবং নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে হবে বলে আমার ধারণা। এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা যেটা বলছে, এটা হলো কি জানো, সবাই যার যার মতো করে বার্গেন করতেছে। সবাই যার যার মতো করে নির্বাচনের মাঠে আরও কতটুকু বাড়তি সুবিধা পাওয়া যায় এই জন্য চাপে রাখছে, সেই চেষ্টা করছে। জি জি। এখন পুরো বিষয়টা এলোমেলো হয়ে যেতে পারে যদি নির্বাচন কমিশন দুর্বল হয়। আমাদের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন এরই মধ্যে তার অযোগ্যতা প্রমাণ করেছে। কিরকম অযোগ্যতা? তাদের আনাড়িপনা প্রমাণ করেছে। অযোগ্যতা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এই যে পোস্টাল ব্যালটটা, পোস্টাল ব্যালটটা নিয়ে তারা একটা লেজে গোবরের অবস্থা করে ফেলেছে। এটা কিভাবে কি করতে হবে তারা কিছু জানেও না, বোঝেও না, এবং এটাকে রিপেয়ার করার তারা কোনো চেষ্টাও করছে না। এইভাবে হয় না, এই আধুনিক যুগে ওই প্রাগৈতিহাসিক পদ্ধতিতে হয় না, এবং তাদের চিন্তা ভাবনা প্রাগৈতিহাসিক। কারণ এটারও কারণ আছে, তারা তো আধুনিকতার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে না। সবগুলো অবসরপ্রাপ্ত লোককে এনে বসাইছে নির্বাচন কমিশন, তাও অবসর নিচ্ছে আজকের থেকে 15-20 বছর আগে। তো তাদের কাছ থেকে আধুনিক সমাজের আধুনিক ভোটাররা কি চায়, তাদের কি চাহিদা, তারা কীভাবে প্রবলেমগুলো সলভ করে, এটা ওরা বুঝেও না। আজকালকার ভোটে কি ওই চিঠিপত্র লেখার ব্যবস্থা আছে নাকি ভাই? দুনিয়া আছে? আপনি সর্বশেষ কবে চিঠি লিখছেন মনে আছে? মনে নাই রে ভাই। তো তাহলে এগুলি কোনো বেল আছে নাকি? আধুনিকভাবে মানুষ এই মোবাইল দিয়ে কত কিছু করতেছে এই দুনিয়াতে। ব্যাপারটাকে ডিজিটালি করেন, বুঝেও না কিছু, জাস্ট বোঝেই না। আমি শিওর, কারণ আমি জানি যে অনেকগুলো প্রতিষ্ঠান এদের তাদের সঙ্গে যোগাযোগ করছিল এটাকে ডিজিটালি কীভাবে হ্যান্ডেল করা যায়। এরা বোঝে না বলে পাত্তাও দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদের বুঝে ধরে যে চিঠি লেখা করো, তো সেই চিঠিগুলো আপনি কোথায় পাঠাইছেন, কী কারণে সবার ব্যালটগুলি এক জায়গায় জমা হলো, কেন হবে? এগুলো আপনি মন্ত্রণালয় ওখানকার যে দূতাবাস আছে আমাদের, সেখানে পাঠান, দূতাবাস থেকে সবাই নিয়ে যাবে। দূতাবাসে পাঠালে ধরুন অনেক ভিড় হবে, তো ভিড় হবে,
দূতাবাস এটা ম্যানেজ করতে হবে, দূতাবাস টাইম দিয়ে দিবে, যাতে একদিনের সময় যে ভোট দিতে হবে না, টাইম দিয়ে দিবে, 7 দিন 10 দিন টাইম দিয়ে দিবে, এটা দূতাবাস ম্যানেজ করবে। সেক্ষেত্রে জনবলের সংকট থাকতে পারে না? কোনো সংকট হবে না, বলো সিস্টেম করে নিলে হয়ে যায় ভাই। জি, তা না করে আপনি কি করছেন, আপনি আচ্ছা দূতাবাসে গেলে জনবলের সংকট, অমুক তমুক সবগুলি সমস্যা মানলাম, এই সমস্যাগুলি ভালো। এখন যেটা হচ্ছে একটা বাড়ির মধ্যে যে স্তূপ করে আমার মনে ইচ্ছে করলে ভলান্টিয়ারও নিতে পারতো তারা, অনেক কিছু করতে বিদেশি পারতো। যারা আছেন তারা জানেই না কিভাবে কি করতে হবে, মানে আনাড়িপনা এবং অযোগ্যতার চূড়ান্ত তারা দেখিয়েছে। তারপরেও আমি বলবো যে তারা ওই 12 লাখ 12 লাখও তো না, 12 লাখের মধ্যে অর্ধেক তো দেশেই, আচ্ছা, আর বাকি তো বিদেশে। তো এইগুলি তারা হ্যান্ডেল করতে পারে নাই, কিন্তু তারা মিজারেবলি ফেল মারছে। এখন তারা 12 কোটি ভোটার কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না, আল্লাহ। 12 কোটি না, প্রায় 13 কোটি। প্রায় 13 কোটি আমি ধরে নিলাম কথার কথা। তো এইটা তারা কেমন করে হ্যান্ডেল করবে আমি জানি না, আমি বুঝতে পারি না। তাদের তো কোনো অভিজ্ঞতা নাই, এরা কেউ কখনো কোনো নির্বাচন পরিচালনা করছে? করে নাই, এরাও করে নাই। আবার যে ভদ্রলোক বলতেছেন যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব, উনিও কোনো নির্বাচন কখনো পরিচালনা করেন নাই। উনি তো নির্বাচন কনসেপ্টের সঙ্গেই নাই না, সেটা কিরকম? সেটা উনি কখনো ওনার প্রতিষ্ঠানে কোনো নির্বাচন হয়েছে? উনি সেখানে ভোটের ব্যবস্থা আছে? তো ওই কনসেপ্টের সঙ্গে ওনার কোনো পরিচয় নাই। তো কাজে এগুলি বলে পাই লাভ নাই। এই লোকগুলি এইভাবেই তারা চালাচ্ছে। তো এখন এর মধ্যে এরকম দাবি উঠতে থাকবে। এখন দাবি তো উঠবেই, কারণ সবাই যার যার মতো করে যে যতটা বেশি পারে আদায় করে নিবে। এখন এই আদায়ের লক্ষ্যে এখন এরা যার যার মতো করে এক একটা ইস্যুকে ধরতেছে, এবং কোনো ইস্যুই তার সমাধান। যেমন দেখেন ইলেকশন কমিশনে আপনার এনসিপি যে দাবিটা উঠাইছে যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি, তো এটা তো দাবি তুলতে হয় কেন? আমাদের আরপিএতেই তো আছে এই যে ঋণ খেলাপিরা ক্যান্ডিডেট হতে পারবে না, দ্বৈত নাগরিক ক্যান্ডিডেট হতে পারবে না। বাট ঋণ খেলাপি কয়েকজনকে ছাড় দিয়েছে সো ফার আই নো। ছাড় দেওয়া ঠিক না। এখন আপনি ছাড় দিল, দেওয়ার পরে কি হবে? 2 দিন পর যখন এটা প্রমাণ হবে তখন তারা কি বলবে? তো এইগুলো হলো কি, এগুলো একটা লেজে গোবরের অবস্থার মধ্যে তারা পৌঁছতেছে ও অনভিজ্ঞতার কারণে। তো এটার সমাধান কি? হোয়াট ডু থিংক? এরকম যদি হয় তাহলে তো নির্বাচন নিয়ে প্রশ্ন সমাধান শেষ। জি, সমাধানের সমাধান, কারণ এটা তো আগেই এই ইলেকশন কমিশনটাই ঠিক হয় নাই। যাদের নিয়ে ইলেকশন কমিশন বানাইছে, আমি সরি টু সে, এরা পারবে না করতে। এরা আওলা বাজাতে বাধ্য। কারণ তাদের আচ্ছা ভাই রে ভাই, আমি বলি একটা জিনিস, আমার ছেলে মাঝে মাঝে না দেখি গেম খেলে, কম্পিউটার বসে বসে প্লেন ওড়ায়, প্লেন কেমকে নামে, প্লেন কীভাবে ট্যাক্সি করে নিয়ে যায়, সে সব কিছু জানে। ও আমাকে দিন বলতেছে, বেশ আত্মবিশ্বাসে বলতেছে, বাবা আমি কিন্তু প্লেন চালাতে পারবো। ওটা দেখে ওটা সবই আছে, খুঁটিনাটি সব আছে। আচ্ছা আচ্ছা, গেমগুলি এত আধুনিক, এবং ও বেশ আত্মবিশ্বাস নিয়ে বলতেছে কিন্তু আমি পারবো। এখন আমি যদি একটা প্লেনে উঠাই দিই, এটা কি কোনো মানে সুবুদ্ধির কাজ হবে? না না না, ও তো তাও গেমসে খেলছে, ইলেকশন যে গেমস এগুলো খেলছে, তাও তো খেলে নাই ভাই। আপনি কেমন করে কি করবেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। এখন বিএনপি জামাত উভয়ই কিন্তু বলতেছে, অভিযোগ করতেছে যে প্রশাসনকে, জামাত বলতেছে যে বিএনপি নিজেদের মতো করে সাজায় নিছে, আবার বিএনপি বলতেছে জামাত নিজেদের মতো করে সাজায় নিছে। এই মির্জা ফখরুল সাহেব তিনি অভিযোগ করতেছেন সরাসরি গিয়ে। এই ইলেকশন কমিশন কি উচিত ছিল যে এগুলি কে সাজাইছে? সাজাইছিল সরকার। যদি ইলেকশনে কোনো সমস্যা হয় তাহলে দোষটা, অভিযোগটা কার ব্যাপারে যাবে? ইলেকশন কমিশন উপরে যাবে। ইলেকশন কমিশন কি পারতো না যেই দিন তফসিল ঘোষণা করলো তার পরের দিনই সমস্ত ডিসিএসপিকে আবার রিসাফল করতে? পারতো না? সেটা পারা সম্ভব। সে পারতো, তখন তো তার হাতে সব ক্ষমতা। পারতো, করছে? করে নাই কেন? করে নাই মানে ওদের তো মেরুদণ্ডই তো বেকা। ওই যে করার জন্য যে গার্ডসটা থাকতে হবে, এটি তো ওদের নাই। তাহলে আপনি বললেন নির্বাচন 12 তারিখে হবে, তো এই এখন যে বলছেন বা আমরা শুনছি যে এরা লেজেগের অবস্থা করে ফেলেছে, তাহলে এদের মাধ্যমে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভব? নির্বাচন কেমন হবে এটা আমি বলি নাই, আমি বলছি নির্বাচন হবে। জি, হবে এই কারণে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা অভিযোগ করতেছে, এরা সবাই চায় নির্বাচনটা হোক। জি, বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপি এরা তো চাই যে নির্বাচনটা 12 তারিখে হয়ে যাক। যেহেতু তারা চায়, সে কারণে আমি বলেছি নির্বাচন 12 তারিখে হবে। নির্বাচনের কোয়ালিটি কেমন হবে এটা নিয়ে আলোচনা চলতে পারে। এই নির্বাচন ভালো হবে কিনা, এই নির্বাচনের সময় ভোটাররা ভোট দিতে পারবে কিনা, অনেক ভোটাররা ভোট দিতে যেতে উৎসাহী হবে কিনা, এবং এই নির্বাচনে কোনো সংঘাত সহিংসতা হবে কিনা, এগুলি অন্য প্রসঙ্গ।
জি। সেই প্রসঙ্গগুলো আমরা এখন প্রিডিক্ট করতে চাই না অথবা পারবো না। আপনার সঙ্গে একটু যোগ করি যে যেহেতু এই প্রসঙ্গ আনলেন, যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হতে পারে, আপনি কি মনে করছেন? সংঘাত হওয়া না হওয়ার সঙ্গে না 2-3টা ফ্যাক্টর জড়িত। যেমন কেউ কি সংঘাত করতে চায়, না, এটা হলো একটা ইস্যু। বাইরের কেউ কি সংঘাত করতে চায়, মানে যারা নাকি নির্বাচনে অংশ নিচ্ছে না, তেমন কোনো শক্তি কি একটা অস্থিতিশীল পরিস্থিতি কায়েম করতে চায়, এটা একটা দেখার ব্যাপার আছে। 3 নম্বর পয়েন্ট হলো আইন শৃঙ্খলা বাহিনী কি সংঘাত দমনের জন্য প্রস্তুত, অথবা তারা কি সংঘাত যদি অসহিংসতা হয়, যদি অনিয়ম হয়, বিশৃঙ্খলা হয়, তারা কি সেটা দমন করতে চায়, এটা দেখতে হবে। দেখুন একটা কথা বলি, পুলিশের মনোবল ভাঙা, এটা বলা হচ্ছে কবে থেকে? 9 তারিখ থেকে, গত বছরের অগাস্টের 9 তারিখ থেকে বলা হচ্ছে, ক্ষমতা নেওয়ার পর দিন থেকে। হ্যাঁ, যে পুলিশের মানে মনোবল ভাঙা, একদম পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে, হ্যান হবে তেন হবে বলা বলি হচ্ছে। এই 1.5 বছর সময়ে পুলিশের মনোবল ফেরানো হোক অথবা ফেরানোর পক্ষে কোনো একটা পদক্ষেপ কি সরকার গ্রহণ করেছে, যে পদক্ষেপের কারণে বলা যায় যে এরপর পুলিশের মনোবল ফিরে আসবে? নাই। বরঞ্চ একেবারে শেষে এসে জি। এমন একটা অধ্যাদেশ করা হলো, যে অধ্যাদেশ হলো যে ওই সময় যত অপরাধ হয়েছে এগুলো কিন্তু বিচার ইন্ডেমনিটি দেওয়া হলো। এতে তো পুলিশের মনোবল আরও গেল। কেন? যে পুলিশের যে সদস্যরা মারা গেছে তাদের কোনো বিচার হবে না। হ্যাঁ, তাই যে পুলিশ সদস্যকে উল্টা করে টাঙ্গায় রাখছিল জি। ওটার কোনো বিচার হবে না। যে পুলিশ সদস্যকে থানার মধ্যে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল তারও কোনো বিচার হবে না। তো পুলিশ দেখতেছে যে আমার সহকর্মীদের এইভাবে হত্যা করা হলো, অমুক করা হলো, তাদের কোনো বিচার হবে না, তার ফ্যামিলি কোনো ক্ষতিপূরণ পাবে না, তার এতিম বাচ্চা এখন রাস্তায় ঘুরে, তার বউ এখন না খেয়ে মরে, এটা আমি দেখতেছি, আমার সহকর্মী ছিল, আর সেটার কোনো বিচার হবে না জেনেও এই যে দায়মুক্তি আমি কাজ করব। অধ্যাদেশ পাশ করেছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? এইটা একটা ফালতু, এটা আইওয়াশ। বাংলাদেশে কোনো দায় মুক্তির কোনো কার্যকারিতা ছিল কখনো? দায় মুক্তি দিয়েছে কয়েকদিন, তারপরে সেটা উল্টে গেছে। সমস্ত দায় মুক্তি একটা ক্ষমতায় কে আছেন তার উপর ডিপেন্ড করে নাকি? ক্ষমতা তো যাবে ভাই, পৃথিবীতে কখনোই একটা দল ক্ষমতা থাকে না, জি। চেঞ্জ হবেই। যখনই চেঞ্জ হবে তখনই সবগুলো থাকবে না। কে জানে আগামীতে যে সরকার আসবে তারাই রাখবে না। এই যে অধ্যাদেশ, এই দায়মুক্ত অধ্যাদেশ, এটা তো আগামী সংসদে পাশ হইতে হবে। তো আবার পাশ হইতে হবে 30 দিনের মধ্যে। জি। এই 30 দিনে কি একটা অর্ডারে পাশ হয়ে যাবে? প্রত্যেকটা পয়েন্টের সংসদে প্রক্রিয়া আলোচনা আছে, হবে। হ্যাঁ। এরকম অধ্যাদেশ হয়েছে প্রায় 100। এই 100 অধ্যাদেশ 30 দিনে কেমনে করে পাশ করবে? ইচ্ছা হলো একটা অধ্যাদেশ নিয়ে আসলো, বানাইলো অধ্যাদেশ একটা, কোত্থেকে কে পাশ করবে? তাহলে আমরা এত ধরে সোজা। নিই নানা ধরনের সমস্যা আছে, দলগুলোর মধ্যে বিরোধ আছে, প্রশাসনকে চাপ দিচ্ছে, নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে, তারপর আমরা আশা করতে চাই যে নির্বাচন 12 তারিখ হবে। আমি মনে করি না, আশা না, আমি মনে করি হবে। আমি মনে করি হবে এই কারণে নির্বাচনের জন্য সবাই তো মোটামুটি উন্মুখ হয়ে আছে। জি। বিএনপি যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন চায়। জি। বিএনপি এতটাই চায় যে তারা ভালোভাবে কোনো বিবৃতিও দিতে ভয় পায়, যদি সরকার বিরক্ত হয়, যদি সরকার দুঃখিত হয়। তাদের একজন লোক মারা গেল স্বেচ্ছাসেবক লীগের দলের, আর্মি। না আর ওইটা বলছি না আমি, ও, এই যে, এখানে হ্যাঁ। মারা গেল, যে তেস্তুরি পাড়ায় মারা গেল, জি, জি, জি। মারা গেল মুসাব্বির। মুসাব্বির। মারা যাওয়ার পর মহাসচিব কি বিবৃতি দেয় যে সরকারকে বিব্রত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং সরকারকে বিব্রত করতে। আরেকজন নেতা বলেছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, বিএনপি বলতেছে, কিন্তু এটা কি এটা যদি আওয়ামী লীগের সময় হইতো এই ঘটনাটা, জি। তাহলে কি বিএনপি এই কথা বলতো? তখন তো বিএনপি দৌড়ের উপরে ছিল, তাও বলতো না। না, কাজে বিএনপির যে ভাবভঙ্গি, যে কোনো কিছু হইলেই সরকারকে তারা বলবে না কিছু, সরকার ঠিক আছে ভাই, এরা যারা করতে তারা সরকারকে বিব্রত করতে যাচ্ছে, তার মানে কি সে সরকারকে সবসময় একটা মানে তোষণ করছে। কেন? গড়িমসি রাখতে যে চাচ্ছে না। কোনোভাবে ভাই 12 তারিখে নির্বাচনটা হইতে দাও, তুমি আবার মন খারাপ করে নির্বাচন বন্ধ করে দিও না, এই ভয়ে তারা কাতর। তা কোনোভাবে যদি নির্বাচন হয় তাহলে তো আবার সে আগের মতো বিক্ষোভ, আগের মতো প্রতিবাদ, সেটি তো হতে পারে না। সেটা হতেই পারে, সেটা না। এখন বিক্ষোভ প্রতিবাদটা কেন হয়? যারা যা চায় তুই তা না পায় তারা বিক্ষোভ করতেই পারে। তারা যদি সংখ্যায় বেশি হয় তাহলে এটা অস্থিতিশীল পরিস্থিতিও তারা তৈরি করতে পারে। এটা তো দুনিয়ার নিয়ম, এটা জি। তাই না? সংখ্যাটা দেখেন ইম্পর্টেন্ট, সংখ্যা, লজিক, কাজেই পলিটিক্যাল উইল, এগুলো অনেক কিছু আছে, পলিটিক্যাল ডিফারেন্স, অপিনিয়নের ডিফারেন্স, এগুলো থাকবেই।
এগুলো নিয়েই সামনে আসতে হবে। নতুন যারা ক্ষমতায় আসবে তারা এগুলো মাথায় নিয়েই তো ক্ষমতায় আসতে যাচ্ছে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট এই জন্য একটি প্রশ্ন করি আপনাকে, যে ইসলামপন্থী দলগুলোর যে ভোট, আমরা শুনেছিলাম ওয়ান বক্স, মানে সব ভোট এক বাক্সে আসবে, বাট এখন কিন্তু বলা হচ্ছে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। জামাতের নেতৃত্বে একটি জোট, বিএনপির সাথেও ইসলামী দল আছে, এবং চরমনায় যে পীর সাহেবের দল ইসলামী আন্দোলন, তারা জোট থেকে বেরিয়ে গেছে, জামাতের সঙ্গে যে জোট ছিল। তো এটিকে আপনি কিভাবে দেখছেন, বা এটি কতটুকু প্রভাব পড়তে পারে নির্বাচনে? এটা অনেক প্রভাব ফেলবে। কীরকম? এটা অনেক প্রভাব ফেলবে। মাঝখানে মনে হচ্ছিল কি যে জামাত বোধহয় খুব শক্ত প্রতিদ্বন্দ্বী, কারণ ইসলামী আন্দোলন কিন্তু একটা মোটামুটি বড় দল বাংলাদেশে। নিঃসন্দেহে একটা কথা মাথায় রাখতে হবে, যে বাংলাদেশের এখনো অনেক মানুষ আছে যারা মার্কা দেখে ভোট দেয়, তারা আদর্শ ফাদর্শ বা কিছু বুঝে না। ওই বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি ইসলামী শাসনতন্ত্র নাকি শরিয়া আইন পাবলিক এগুলি বুঝে না। এগুলি বলে অনেক লোক, এটা মোর দেন 40% 50% হবে, এরা এগুলি বুঝে না, তারা মার্কা দেখে ভোট দেয়। জি। এখন তাদের খুব পরিচিত মার্কা কোনটা? আমি যদি 2009 সালের পর থেকে বলি, 2009 সালের পর থেকে কিন্তু এদেশের মানুষ ভোটার যারা, তারা দাঁড়িপাল্লা চিনে না। জি 2009-এর পরে কোনো নির্বাচনে দাঁড়িপাল্লা ছিল না, জি ঠিক আছে? আচ্ছা, তো দাঁড়িপাল্লার কথা কিন্তু এই যে জেনারেশনটা, 2009 মানে কি? 2009 মানে আজকের থেকে 17 বছর। জি এই 17 বছর ধরে কেউ দাঁড়িপাল্লা দেখে নাই। জি জি আচ্ছা, তার মধ্যে আবার হয়েছে কি যে ওই 17 বছর আগে যে ছেলেটার বয়স 2 বছর, সে তো বুঝেও না কিছু। এখন 19। এখন তার 19, সে তো 2008-এর নির্বাচন বুঝে নাই রে ভাই। না না, তাহলে তার তার কিন্তু মেমোরিতেই নাই এই মার্কাটা। কিন্তু তার মেমোরিতে আরেকটা মার্কা আছে, হলো হাত পাখা। কারণ ওরা বিভিন্ন নির্বাচনে অংশ হাত নিয়েছে। পাখা খালি এই যে 2026-24 নির্বাচন ছাড়া সব নির্বাচনে অংশ নিচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে তারা। জি 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 হাত পাকাটা কিন্তু মানুষের কাছে পরিচিত মার্কা হয়ে গেছে। এবং অনেক এলাকায় আছে যারা কি মনে করেন ধার্মিক, তারা একটা মানে ধর্মপ্রবণ লোককে ভোট দিতে চায়। ইসলাম নাম যে দলের মধ্যে ইসলাম আছে ওটাকে ভোট দিতে চায়। একজন পরহেজগার লোককে ভোট দিতে চায়, তারা বলে যে এই লোকটা ভালো সচ্চরিত্র পরহেজগার, তাকে ভোট দিতে চায়। এই সব কিছু প্রতীক কিন্তু হয়ে উঠছিল এই গত 14-15 বছরে হাত পাখা। নৌকার পাশাপাশি। নৌকার পাশাপাশি, নৌকা লাঙ্গলের পাশাপাশি। আবার ধানের শীষ কিন্তু হারায় নাই। হারায় নাই কেন? ধানের শীষ 1 নম্বর 18-তে ছিল, আর 2 নম্বর হলো ধানের শীষ যত তাদের সমাবেশ করছে, সব সমাবেশে সবাই কিন্তু ধানের শীষ নিয়ে যে হাজির হয়েছে। রাইট এই রাইট। যে ধানের শীষটা কিন্তু মানুষের মেমোরি থেকে মুছে নাই, এবং লাইভ ধানের শীষ নিয়েছে। নিয়ে গেছে, ওটা কিন্তু মুছে নাই। মানুষের মেমোরিতে দাঁড়িপাল্লা নাই রে ভাই, এটা বলে লাভ নাই, বেশি গ্রাম অঞ্চলে একদম। তো সেক্ষেত্রে হাত পাখা যদি দাঁড়িপাল্লার পক্ষে থাকতো, জি এটা দাঁড়িপাল্লার জন্য এটা ইতিবাচক হতো। দাঁড়িপাল্লা চেষ্টাও করেছে, জামাত চেষ্টাও করেছে তাদের রাখার জন্য। প্রথম দিকে চেষ্টা করে নাই, যখন দেখছে যে ছুটে যাচ্ছে তখন সে চেষ্টা করছে। এখনো শুনলাম চেষ্টা করছে। আমি এই জানি চেষ্টায় না। কাজ হবে না, কাজ হবে না কেন সেটাও আমি বলি। আপনি কি মনে করেন যে আদর্শিক কারণে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে? নো। যদি আদর্শিক কারণে বিচ্ছিন্ন হইতো তাহলে তো একত্রই হইতো না। জি 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 আদর্শের কারণে বিচ্ছিন্ন হতো একত্রই হইতো না, কারণ আদর্শিক কারণে তো আগে জামাতের যে আদর্শ ছিল এখনো সেই আদর্শে আছে। কিন্তু আদর্শিক কারণে বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয়েছে হয় আসন এবং এই দুটি দলের কিন্তু দাকুমরা সম্পর্ক। হ্যাঁ, আসন বন্টন, জি অথবা আমরা জানি না এমন কোনো কারণ। আচ্ছা। এখন আমরা কি ঘটতে পারে আমি একটু কল্পনা করি, যদি একটু সময় পাই। কল্পনাটা হলো এরকম, এই যে ঘটনাটা ঘটলো, ইসলামী আন্দোলন ওদেরকে যে আলাদা হয়ে গেল, জি এটা লাভ হয়েছে কার? বিএনপির। আচ্ছা। খুব সিম্পল হিসাব, কিন্তু লাভ হয়েছে বিএনপির। তো বিএনপি যদি এখানে কোনো একটা কলকাঠি নেড়ে থাকে জি যে ইসলামী আন্দোলনকে আমি আলাদা করে নিয়ে আসি, তাহলে তো আচ্ছা। আমি অবাক হব না। এটাই তো পলিটিক্স। জি বিএনপি তো এখানে রাজনীতি করতে আসছে, বিএনপি তো এখানে দাতব্য না 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 কার্যক্রম পরিচালনার জন্য আসে নাই, না, সেটাই। তারা তো পলিটিক্স করতে আসছে। জি। এখন তারা যদি কোনো একটা কলকাঠি না, এটা কোনো একটা স্ক্রু টাইট দিয়ে অথবা কোনো একটা স্ক্রু ঢিলা করে যদি নিয়ে আসে তাদেরকে, জি হতেই পারে। এবং এই পলিটিক্সে বিএনপি উইন করছে। অনেক দিন ধরেই জামাত কিন্তু খুব মানে পলিটিক্স করছিল, সবাই ভাবছিল এই জামাত আধুনিক পলিটিক্স করতেছে, জামাত গুপ্ত রাজনীতি করতেছে, অনেক কিছু তারা করতেছে। এগুলি করে করে জামাত অনেক দূর অগ্রসর হয়ে গেছিল। জি কিন্তু বিএনপি শেষ বেলায় এসে এমন একটা মার দিয়েছে জামাতকে, জামাত মোটামুটি তব্দ হয়ে গেছে আর কি, আমাদের গ্রাম ভাষা বলে তব্দ হয়ে যাওয়া।
জামাত কিন্তু এখন স্তব্ধ স্তব্ধরই বোধহয় স্তব্ধ আঞ্চলিক হয়ে ভাষা আছে। তব্দ। রাইট রাইট, এটা আমাদের গ্রামে বলে আর কি, জি, তব্দা হয়ে যাওয়া আর কি। আমাদের বলে। তো ওই সে স্তব্ধ হয়ে গেছে। জি। মানে কত বড় যে ক্ষতি হয়েছে জামাতের, ইসলাম আন্দোলন বেড়ে যাওয়াতে। আরেকটা কথা বলি, জামাত আরেকটা পলিটিক্যাল একটা ব্লান্ডার করছে। সেই ব্লান্ডারটা হলো তারা এনসিপিকে তাদের সঙ্গে নিয়ে একটা ব্লান্ডার করছে। একটা এটা বড় তারা blunder আমার করছে। মনে হয় আরো ভালো হয়েছে, একটি তরুণ নির্ভর দল, আর এটি একটি ধরুন মধ্যপন্থী রাজনৈতিক দল অনেকে মনে করেন। যে আমাদের তো এক ধরনের ব্র্যান্ডিং আছে যে ইসলামপন্থী মৌলবাদী বা অনেকে বলে থাকেন। তো আমার তো মনে হয় এটি আর ভালো হয়েছে। না, ভালো হয় নাই। আচ্ছা, ভোটের ইকুয়েশনে জামাত লস করছে। আমি একদম একটু ব্যাখ্যা করে বলি। জি প্লিজ। সেই জিনিসটা হলো, বাংলাদেশের আওয়ামী লীগের অনেক ভোট আছে না, জি এই ভোটাররা কিন্তু গত 5ই আগস্টের পর থেকে, এই আগস্টের আগে 24 আগস্টের পর থেকে তারা কিন্তু জামাতের প্রতি একটু তাদের এক ধরনের ইনক্লাইনেশন ছিল, এক ধরনের নৈকট্য ছিল। এটা ছিল এই কারণে যে তাদের তখন নানা ধরনের তার টর্চারের মুখোমুখি হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চল, এবং এই টর্চারগুলো বেসিক্যালি করতে হলো বিএনপি অথবা বিএনপি নামধারী লোকজনরা। তো তখন তাদেরকে জামাত নানাভাবে হেল্প করেছে, প্রোটেকশন দিয়েছে। তো তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি ভোট দিতে হয় তাহলে জামাতকে হয়তো দিব, কারণ তারা আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। জামাতেরা তাদের কাছে চেয়েছেও যে তোমরা আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছি। কিন্তু যখন তারা এনসিপিকে নিল তখন তারা ওই ভোটগুলি হারাবে। এই কারণে হারাবে, আওয়ামী লীগের যে কোনো লোককে, যে কোনো পর্যায়ে যে কোনো লোককে যদি বলা হয় যে বাংলাদেশের টোটাল পলিটিক্যাল পার্টিগুলি তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে, তারা বলবে এনসিপির নাম। এর এই যৌক্তিক কারণে কারণও বলবে আছে। তাদের রাজনৈতিক যে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা, হ্যান করা, ত্যান করা, ছাত্রলীগকে ব্যান্ড করা, এই সব কিছুর পেছনে কিন্তু এই এনসিপির এই লোকগুলি ছিল। এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস, এরাই কিন্তু ছিল, নাহিদ ইসলাম, এরাই কিন্তু ছিল। তো এদেরকে তারা পছন্দ করে না, এদেরকে তারা একদমই দেখতে পায় না। এখন তারা যখন জামাতের সঙ্গে গেছে, জামাতের ওই আওয়ামী লীগের যে ভোটগুলি ছিল, যেগুলো তারা আশা করেছিল, পাইতো কিনা আমি বলতে পারবো না, যেগুলো তারা আশা করেছিল সে আশায় ভাই ঘুণ ধরে গেছে। এটা জামাত ভোটের হিসাবে এনসিপিকে নিয়ে ভুল করছে। আরেকটা বিপরীত দিকে, এনসিপির নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই, না। কোথাও নাই। এনসিপির কোনো ভোট ব্যাংক নাই। ইয়াং জেনারেশন এরা এনসিপিকে ভোট দেয় না। দিলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়গুলিতে এনসিপির একটা ভালো কিছু থাকতো। কোনো পাত্তা আছে কারো? কোনো পাত্তা নাই, কারণ তাদেরকে কেউ পছন্দ করে না। এটা একদম রিয়েলিটি। যে কারণে জামাতের এখানে দুটো ভুল। এক নম্বর ভুল হলো যে তারা ইসলামী আন্দোলনকে তাদের সঙ্গে রাখতে পারে নাই, হয়তো তারা বার্গেন করছে, বার্গেনটা করা ঠিক হয় নাই। ওই যে 45-এর দেবো, 40টা দেবো, 47-এর এটা দেবো, আমার মনে হয় দরকারও ছিল না, তাই না? কোনো দরকার ছিল না। এনসিপিকে 30-এর দরকার কি? এনসিপি কিন্তু 10টা দিলেও থাকতো। এনসিপি 30-এর দিয়ে কি হবে? আচ্ছা, 10টা লোক থাকতো তারা। তো আপনি ইসলাম আন্দোলনকে দেন, কিন্তু তারা সেটা ইসলাম আন্দোলনের সঙ্গে যা আচরণটা করছে, এটি ইসলাম আন্দোলন অপমান বোধ করছে তারা। এবং তার পাশাপাশি ইসলাম আন্দোলনের যে অভিযোগ যে শুনলাম, যে তারা যে শেষে যে 3টা দলকে তাদের সঙ্গে নিয়েছে, জি যে এনসিপিকে অথবা এলডিপিকে অথবা এবি পার্টিকে, এইটা ইসলামী আন্দোলন পছন্দ করে নাই। তারা বলছে যে তুমি জোটের মধ্যে আরো 3টা দলকে ঢুকাবা, তা আমাদের সঙ্গে আলাপ করো। জি কারণ এই জোটটা তো আসলে তৈরি করছে কিন্তু ইসলামী আন্দোলন, নট জামাত। জি ইসলামী আন্দোলন প্রথম 5টা দল মিলে এই 5 দল হয়েছিল, তাখানে 6 নম্বর দল হিসেবে জামাত জয়েন করছে। জি কাজে জোটটা কিন্তু শুরু করছে ইসলামী আন্দোলন। কাজে জামাতের সঙ্গে এই সমস্ত কিছু বিরোধ হবেই, এবং সেই বিরোধে আমি মনে করি জামাত লস করছে। আমরা একটু দুদিন আগের একটি প্রোগ্রামে যাই। আপনি জানেন যে ঢাকায় একটি বড় গণমাধ্যম সম্মেলন হয়েছে। এই সম্মেলনের পর অনেকে প্রশ্ন তুলেছেন যে সাংবাদিক যে মূল দাবি, যেমন ধরুন অনেক গণমাধ্যমের সাংবাদিকরা যথাযথ বেতন পান না, তা নানা ধরনের সমস্যা নিয়ে এই পেশাটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তো একজন একটি কমেন্ট করেছেন আমাকে যে মিসিং পয়েন্ট কি এই সম্মেলনের, আপনি কি মনে করেন? এই সম্মেলনে মিসিং পয়েন্ট হলো, সবচেয়ে বড় কথা হলো যদি প্রথম আলোতে এবং ডেইলি স্টারে আগুন না দিত, জি তাহলে কি সম্মেলনটা হইতো? আমার এটা প্রথম প্রশ্ন। হইতো না। এটা ওনাদের স্বার্থে করছে। এটা হলো আমার ক্লিয়ার অবজারভেশন। কিন্তু তারা তো সব সাংবাদিকের পক্ষে কথা বলেছে। বলেছে রিয়েলি? না, ঐক্যের কথা বলেছে। আমি বলি ঐক্য কথা মুখে বলা এক জিনিস, ঐক্য থাকে এক জিনিস। জি প্রথম আলো থেকে কেউ ডিউজ ইলেকশন করতে পারে? না, আমি কেন পারে? পারে না। কি কারণে পায় না? কারণ তারা সাংবাদিক ঐক্য তারা বিশ্বাসই করে না। তো
তারা তো এটা কর্পোরেট হাউস চালায় রে ভাই। জি প্রথম আলো ডেইলি স্টার তারা তো এটা কর্পোরেট হাউস চালায়। এখন তারা যখন নাকি দেখছে যে আমরা তো বিপদে পড়ছি, বিপদগ্রস্ত, তখন তাদের সবার ঐক্য লাগবে। আচ্ছা, এই যে একটা এত বড় সম্মেলন হয়েছে, এখানে কি কেউ বলছে যে সাংবাদিক আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হয়েছে? কেউ বলছে? ওরকম, কেন বললো না? কারণ তাদের কাছে আনিস আলমগীর দিয়ে শোনা, জি তাদের কাছে আনিস আলমগীর শোনা। তারা তাদের একটা মানে নিয়ে গেছে, একটা মোটিভেটেড তারা একটা প্রোগ্রাম করছে। আমি মনে করি এইভাবে হবে না ভাই। মালিক শ্রমিকে কখনো হয় না, এই নোয়াব টোয়াব সব জায়গায় বা শ্রমিকরা সাংবাদিক আছে, এগুলো হয় না। ওই কিছু কিছু অভিজাত সাংবাদিক আছে, ওদের দিয়ে হবে না। তাদের তাদের আভিজাত্য নিয়ে আছে তারা। হোয়াটস ইউর সাজেশন, কিভাবে হতে পারে? শোনেন, সাংবাদিকদের মধ্যে আমাদের এখানে সাংবাদিক ঐক্য, সাংবাদিক অধিকার রক্ষা, এটা হলো সবচেয়ে বড় প্রতিষ্ঠান। হলো আমাদের এখানে যে সাংবাদিক ইউনিয়ন আছে, এটা সেই ইউনিয়নটাকে ভেঙে দেওয়া হয়েছে। জি তাদের স্বার্থে তারা ভাঙছে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি এরকম করছে। অনেক সাংবাদিককে ট্যাগ লাগাই দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে বলছে, অতএব সে তাকে জেলে ঢুকাও। এই জেলে ঢুকানো এক ধরনের বৈধ। এগুলি ঠিক না। অনেক সাংবাদিক আছে, অনেক সাংবাদিক আমি দেখতেছি চোখের সামনে, কোনো ঘটনা তাদের সঙ্গে, তারা হ্যাঁ ঠিক আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের একটু হয়তো প্রো আওয়ামী লীগ ছিল, এখন তো প্রো বিএনপি অনেক সাংবাদিক আছে। এটা অপরাধ না? প্রো আওয়ামী লীগ হয় যদি অপরাধ হয়, তো প্রো বিএনপি হওয়া অপরাধ হবে না কেন? প্রো জামাত হওয়া অপরাধ হবে না কেন? হচ্ছে তো। প্রেস ক্লাব আমরা কি দেখতেছি, দখল করতেছে না একদল একদলের মাধ্যমে। কারণ আমি আমি এখন প্রো আওয়ামী লীগ বাদ, এখন প্রো জামাত এবং প্রো বিএনপি লোক যারা আছে তারা থাকবে। তো এগুলো তো হচ্ছে। তো এইগুলি কইরা আপনি সাংবাদিক ঐক্য বলবেন, এটা তো হয় না রে ভাই। আপনি আমাকে বের করে দিবেন, বের করে দেবেন, আসেন আমরা ঐক্য করি, হবে ঐক্য? ঐক্য হবে না ভাই। এটা এগুলি এত সহজ না। তারা যেটা করতেছে যে এটা ঠিক আছে, ঐক্যটা ভালো, তাদের উদ্যোগ নিচ্ছে, আমি উদ্যোগটাকে অবশ্যই প্রশংসা করি। কিন্তু আমার কথা হলো যে যত সাংবাদিক নিগৃহীত হচ্ছে, আচ্ছা অনেক সাংবাদিক আছে যাদের নামে এখন মামলা দিয়ে রাখছে, হত্যা মামলা। জি ওই সাংবাদিকগুলোকে হত্যা করছে, তারা আপনি জেলে নেবেন, নেন, তার অনেক অপরাধ আছে, আপনি তাদের ওই অপরাধে জেলে নেন। জি আপনি তাকে হত্যা মামলায় 222 নম্বর আসামি বানায় রাখছেন, হয়ে গেল হত্যা মামলা আসামি। অনেক সাংবাদিক আছে যারা বাইরে আছে, কোথাও বেরোতে পারে না। আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলি আপনাকে, দেখেন একটা কথা, এই যে আমাদের এখানে সাংবাদিক যারা অনেকে তো বাইরে আছে এখনো, জি তারা কি সবাই ভোট দিতে পারবে? মনে হয় না। যারা নাকি আওয়ামী লীগের, তাদেরকে আপনি সিল মহল লাগাই দিচ্ছেন, জি। মপ করছেন যাদের, তারা কি ভোট দিতে যাইতে পারবে? কেন যেতে পারবে না? তাদের ভোটাধিকার নিশ্চিত কি গভর্নমেন্ট করতে পারছে? এই মতিউর রহমান তাদের পক্ষে বিবৃতি দিবে। কালকে মতিউর রহমানকে বিবৃতিতে বলবে, ওই অনুষ্ঠানকে বলা হয়েছে যে কেন জয় মামুন, ইশতিয়াক রেজা, জাহিদুল হাসান পিন্টু, মুন্নিশা এরা রাষ্ট্রে আসতে পারে না? এরা সাংবাদিক না? এরা ওখানে যারা যারা বক্তৃতা দিচ্ছে তাদের অনেকের চেয়ে বড় সাংবাদিক, অনেকের চেয়ে বেশি প্রফেশনাল সাংবাদিক এরা। এদের কি অপরাধ? আপনাদেরকে আসতে দিবেন না কেন বলেন? কাজে ওনারা আছেন ভাই, আমার ঘরে আগুন লাগাইছে, আরেকদিন আগুন লাগালে তোমরা এক বালতি পানি নিয়ে আসো। ভাই এই সময় তো রঙের আলাপ করে লাভ নাই, এগুলো আমরা বুঝি।